প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের একটা নতুন অধ্যায় নিয়ে আলোচনা শুরু করব এবং সেই অধ্যায়টার নাম হচ্ছে সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স। এবং আমি ধাপে ধাপে তোমাদের এই যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের বিভিন্ন অংশগুলো তোমাদেরকে বুঝিয়ে দিব। তো প্রিয় শিক্ষার্থীরা, আসলে আমরা প্রথমেই আমাদের একটু জানা উচিত যে এই যে ইলেকট্রনিক্স এবং সেমিকন্ডাক্টর, কেনই বা আমার হচ্ছে ইলেকট্রনিক্সের অংশটাতে সেমিকন্ডাক্টর এত বেশি প্রয়োজন, এবং হচ্ছে আমি সেমিকন্ডাক্টরটা কেন কাজ বেশি ব্যবহার করা হচ্ছে, এই বিষয়গুলো আমাদের মূলত জানতে হবে। আধুনিক পদার্থবিজ্ঞানের অনেকটা অংশ জুড়েই কিন্তু রয়েছে তোমার এই ইলেকট্রনিক্স। এবং একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, এই যে আধুনিক পদার্থবিজ্ঞান প্রযুক্তির এত উন্নতি, তার অনেকটা মূল ভিত্তি কিন্তু হচ্ছে এই ইলেকট্রনিক্সের উপর দাঁড়িয়ে আছে। এবং এই বিষয়গুলো যখন আমরা চিন্তা করি, টোটাল যে অধ্যায়টা আছে, টোটাল অধ্যায়টাতে এই বিষয়টা নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা তুলে ধরব। এখন এর আগে আমরা একটা বিষয় একটু জানি যে দেখো, বোরের যে পরমাণু মডেলটা ছিল, বোরের পরমাণু মডেলটার দিকে আমরা একটু যাব। এটার কারণ হচ্ছে আমার আসলে এই অধ্যায়টা পড়ার ক্ষেত্রে বেসিক কিছু আলোচনা দরকার। সেটা যেমন শক্তি স্তর সম্পর্কে জানতে হবে, শক্তি ব্যান্ড সম্পর্কে জানতে হবে, এবং হচ্ছে এখানে শক্তি ব্যান্ডের জায়গায় আমার ব্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড, ফরবিডেন এনার্জি গ্যাপ, এই বিষয়গুলো কিন্তু আমাদের জানা দরকার। এই বিষয়গুলো জানার জন্য আমার একটু দরকার হবে বোরের যে পরমাণু মডেলটা আছে, বোরের পরমাণু মডেল। বোরের পরমাণু মডেলে কি বলা হয়েছিল যে একটা পরমাণুর ইলেকট্রনগুলো কি করে, তার নিউক্লিয়াসকে কেন্দ্র করে অনুমোদিত কতগুলো কক্ষপথে অনবরত আবর্তনরত অবস্থায় থাকে, সেই কথাটা বলা হয়েছিল বোরের পরমাণু মডেলে। এবং এখানে আরেকটা বিষয়, যে পরমাণুর কেন্দ্রে কি থাকবে বলা হয়েছিল, পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসটা থাকবে। এবং এই যে শক্তি স্তরগুলো ছিল, আমার এক্ষেত্রে ধরো এটা যদি আমার পরমাণুর নিউক্লিয়াস হয়, আমি এখানে চিন্তা করলাম যে এটা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস, তাহলে নিউক্লিয়াসকে কেন্দ্র করেই তো হচ্ছে তোমার ইলেকট্রনগুলো আবর্তনরত অবস্থায় আছে। তো এই যে ইলেকট্রনগুলো আবর্তন, যদি আমরা এরকম কক্ষপথে চতুর্দিকে ইলেকট্রনগুলো আবর্তনরত অবস্থায় থাকে, তাহলে আমি নর্মালি যে ফিগারটা আছে এই ফিগারটা থেকে কিন্তু আমি বলতে পারি যে এই যে প্রতিটা শক্তি স্তর আছে আমার, এখানে যদি এটা আমি ফার্স্ট শক্তি স্তর চিন্তা করি, এটা যদি সেকেন্ড চিন্তা করি, এটা যদি আমার থার্ড চিন্তা করা হয়, তাহলে প্রতিটা শক্তি স্তরের ব্যাসার্ধ কিন্তু সুনির্দিষ্ট বলা হচ্ছে। এই অংশটা আমার পাওয়া যায়। এবং এখানে আরেকটা বিষয়, যে এই এক একটা ব্যাসার্ধের কিন্তু এক একটা মান পাওয়া যাচ্ছে। বোরের পরমাণু মডেল আমাকে তাই বলছে, একটি পরমাণুতে তোমার হচ্ছে ইলেকট্রন একটা নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে সে আবর্তনরত অবস্থায় থাকে, সেই অংশটাও কিন্তু আমার বোরের পরমাণু মডেল থেকে বলা হচ্ছে। এবং এখানে একটা বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে, যে এই যে নিউক্লিয়াসটা আছে, এই নিউক্লিয়াস থেকে আমার কক্ষপথের ব্যাসার্ধ যত বেশি হবে বা যত দূরে হবে, তখন কিন্তু ইলেকট্রনের যে শক্তিটা আছে, ইলেকট্রনের শক্তিটা ঠিক ততটাই বেশি হবে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু বোর যে তার পরমাণু মডেল ছিল, সেই পরমাণু মডেলের আলোকে আমাদের আগে দিয়েছিলেন। তো এখন আসলে আমাদের কোশ্চেন চলে আসে, সেমিকন্ডাক্টর পড়ার ক্ষেত্রে বা ইলেকট্রনিক্সের অংশটা পড়ার ক্ষেত্রে আমরা কেন বোরের পরমাণু মডেলটা ইউজ করছি। এটা আমরা এখন সামনের দিকে যখন যাব, আমি তোমাকে হচ্ছে শক্তি স্তর, শক্তি ব্যান্ড, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করছি। শিক্ষার্থীরা দেখো, আমরা বোরের পরমাণু মডেলের দিকে কিছু আলোচনা করেছিলাম। সেখানে একটা কথা ছিল শক্তি স্তর বিষয়টা নিয়ে। তো আমি না আগে থেকে তোমাদের জন্য একটু চিত্রটা এঁকে রেখেছি। এখানে এক পরমাণু কঠিন পদার্থের চিত্র আঁকা আছে, তার শক্তি স্তরটা কেমন হবে। তো ওভারঅল নর্মালি যদি আমি চিন্তা করি, তাহলে কি হচ্ছে যে এই যে পরমাণুতে
গ্রাফিক্যাল চিত্র যদি অঙ্কন করি, গ্রাফিক্যাল চিত্র অঙ্কন করলে কি দেখো তার রূপটা কেমন হবে, সেই রূপটাকে কিন্তু আমার দেখানো হয়েছে এই ফিগারটার মাধ্যমে। এখন এই ফিগারটার দিকে যখন আমরা খেয়াল করব তখন আমরা কি দেখতে পাচ্ছি যে কক্ষপথটা তোমার যত বড় হবে ইলেকট্রনের শক্তি বেশি হবে এবং শক্তির স্তরটাও কি হচ্ছে তত বেশি উচ্চ হবে। কারণ এর আগে কিন্তু আমি তোমাদেরকে যে চিত্রটা এঁকে দেখিয়েছিলাম যে মাঝখানে নিউক্লিয়াস ছিল, এর চারদিকে আমার কক্ষপথ বিষয়ে বলা ছিল, এরকম একটা চিত্র কিন্তু আঁকা ছিল তোমাদের জন্য, একে দেখিয়েছিলাম আমি, যার কেন্দ্রে ছিল নিউক্লিয়াস। তো এই বেসিসে কিন্তু আমি শক্তি স্তরের ধারণাটা করতে পারি। এখানে একটা প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর বিষয়টা আমার ধারণাটা চলে আসে। শক্তি স্তরের পরবর্তী অংশটাতে যদি আমি সামনের দিকে অগ্রসর হই তাহলে শক্তি ব্যান্ড নিয়ে একটা শব্দ চলে আসে তোমাদের সামনে। কেন আমি শক্তি ব্যান্ড বলবো সেই বিষয়টা একটু আগে আলোচনা করে নিচ্ছি। তা হচ্ছে যে একটা বিচ্ছিন্ন পরমাণুর কথা যখন আমি চিন্তা করি তখন কি করা হচ্ছে, সেটা সে নির্দিষ্ট একটা কক্ষপথে কিন্তু আবর্তনরত অবস্থায় থাকবে। তো নর্মালি যখন কঠিন পদার্থের কথাটা বিবেচনা করা হচ্ছে, কঠিন পদার্থের চারদিকে যে তোমার হচ্ছে আবর্তনরত অবস্থায় থাকে ইলেকট্রনগুলো, তখন কিন্তু একে অপরের সাথে প্রায় লেগে থাকা অবস্থায় থাকে। এবং এখানে বলা হচ্ছে যে এই ক্ষেত্রে ইলেকট্রনের যদিও শক্তি স্তরে বলা হচ্ছে যে শক্তিটা সুনির্দিষ্ট থাকবে, কিন্তু কঠিন পদার্থের বেলায় কিন্তু শক্তিটা সুনির্দিষ্টভাবে আবদ্ধ অবস্থায় থাকতে পারে না। একই কক্ষপথের ইলেকট্রনগুলোর মাঝে তার শক্তির একটু ডিফারেন্স দেখা যায়। এই মূলটাকে ধরেই আমার কিন্তু আসলে শক্তি ব্যান্ড সম্পর্কে ধারণা। শক্তি ব্যান্ডের কথা যখন আমি বলি তখন বলা হচ্ছে যে কোনো পদার্থের বিভিন্ন পরমাণুতে কিন্তু একই কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনগুলোর শক্তির তারতম্য হচ্ছে। শক্তির যে তারতম্য হয় এই তারতম্যের সর্বোচ্চ ভ্যালু এবং সর্বনিম্ন ভ্যালুর মাঝে একটা ডিফারেন্স থাকে, সেই ডিফারেন্সটাকেই কিন্তু আমার বলা হচ্ছে শক্তি ব্যান্ড। এবং এখানে কিন্তু আমি বহু পরমাণু কঠিন পদার্থ বিশিষ্ট একটা হচ্ছে শক্তি ব্যান্ডের চিত্র এঁকে রেখেছি। এটা নিউক্লিয়াসের কিনারা কেন বলছি, একটা নিউক্লিয়াসের তোমার এমন যদি আমি একটা নিউক্লিয়াস দিয়ে চিন্তা করলাম এই অবস্থায় আছে, তো এইটা আমি আসলে এই অংশটার কথা বিবেচনা করছি। তো যার জন্য আমার বলা হচ্ছে যে পরমাণুর নিউক্লিয়াসের কিনারা থেকে প্রথম শক্তি ব্যান্ড, দ্বিতীয় শক্তি ব্যান্ড, তৃতীয় শক্তি ব্যান্ড, এরকম ভাবে শক্তি ব্যান্ড এক সংখ্যক শক্তি ব্যান্ড হতে পারে। তার মানে এখানে আমি হচ্ছে এনার্জি ব্যান্ড নিয়েও আমার কথাটা বলা হয়ে গেল। এখন এই যে অংশটা, এই অংশটায় একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, এনার্জি ব্যান্ডের কথা কেন বলছি। আমরা কিন্তু আসলে সেমিকন্ডাক্টর নিয়ে যখনই পড়তে যাব তখন আমার আরেকটু বিষয় আমার একটা কথা চলে আসে, সেটা কি দেখো তোমাদের সাথে আমরা আগেই কিন্তু পড়েছি পরিবাহী পদার্থের কথা পড়েছি। আমরা সরাসরি যদি এর বিপরীতটা চিন্তা করি তাহলে অপরিবাহী পদার্থের কথা পড়েছি, এবং এর মাঝামাঝি অবস্থায় যদি আমি চিন্তা করি তাহলে তখন আমার বলা হয়েছিল অর্ধ পরিবাহী। আসলে আমি শক্তি ব্যান্ডের কথাটা বলেছি মূলত এই যে পরিবাহী, অপরিবাহী এবং অর্ধ পরিবাহী পদার্থের কথা বলা হচ্ছে, এগুলো আমরা ব্যান্ড তত্ত্বের আলোকে পড়ব। পরিবাহীর কথা যদি আমি নর্মালি চিন্তা করি তাহলে পরিবাহী পদার্থের ভেতর দিয়ে চার্জটা কি অনবরত প্রবাহিত হতে পারে। অপরিবাহী পদার্থের ভিতর দিয়ে চার্জ প্রবাহিত হতে পারে না, এবং অর্ধপরিবাহী পদার্থের ক্ষেত্রে বলা হচ্ছে যে হ্যাঁ এর যে ধর্মটা আছে এর ধর্মটা পরিবাহী এবং অন্তরক যে পদার্থ আছে তার মাঝামাঝি অবস্থান করবে। মূলত আপেক্ষিক রোধের উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা বলতে পারছি যে বস্তুটা পরিবাহী পদার্থ না অপরিবাহী পদার্থ না সে তোমার অর্ধপরিবাহী পদার্থ। পরিবাহীর ক্ষেত্রে এগুলো আমাদের মনে রাখতে হবে যে পরিবাহী পদার্থের ক্ষেত্রে আপেক্ষিক রোধ, আমি যদি বৈশিষ্ট্যের কথা চিন্তা করি পরিবাহী পদার্থের আপেক্ষিক রোধ কেমন
এটার আপেক্ষিক রোধ হবে 10⁻⁻8 ওহম থেকে 10⁻⁻6 ওহমের মতো। 10⁻⁻8 ওহম মিটার থেকে আবার চলে আসছে 10⁻⁻6 ওহম মিটার। এবং এই পরিবাহীর ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই যে ব্যান্ড তত্ত্ব, ব্যান্ডের কথা বলেছিলাম, আসলে কিন্তু শক্তি ব্যান্ডের মাঝে আছে পরিবহন ব্যান্ডের কথা বলা হয়েছে, যোজন ব্যান্ডের কথা বলা হয়েছে। আমরা পরিবহন ব্যান্ড, যোজন ব্যান্ড পরে পড়ব। এর আগে আমার জাস্ট একটা বিষয় মনে রাখতে হবে যে পরিবাহী পদার্থের ক্ষেত্রে পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের মাঝে তোমার ওভারল্যাপ হয়, একটা আরেকটার উপর উঠে থাকে, যার জন্য ওভারল্যাপিং হচ্ছে, যার জন্য কিন্তু সেটাকে পরিবাহী পদার্থটা বলা হচ্ছে। অপরিবাহী পদার্থের ক্ষেত্রে আপেক্ষিক রোধ কেমন হবে? অপরিবাহী পদার্থের ক্ষেত্রে আপেক্ষিক রোধ হতে পারে, আমার যেহেতু আপেক্ষিক রোধটা কি কত হতে পারে সেটা কিন্তু আমরা জানি, এবং সেটা ছিল 10⁻⁻12 ওহম মিটার থেকে হচ্ছে 10⁻14 পর্যন্ত হতে পারে। এখানে ওহম মিটার থেকে আমার এটা 10⁻14 ওহম মিটার পর্যন্ত হতে পারছে। এবং অপরিবাহী পদার্থের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের মাঝে একটা বিশাল, মানে মোটামুটি আমাদের হচ্ছে, যেহেতু পরমাণু নিয়ে আলোচনা করছি বা অ্যাটম নিয়ে আলোচনা করছি, আমরা তো আসলে সেটা মাইক্রোস্কোপিক বিষয় নিয়ে আলোচনা করছি, সেখানে হচ্ছে তোমার এর ক্ষেত্রে ব্যান্ড গ্যাপ যেটা আছে সেই ব্যান্ড গ্যাপটা কেমন হবে সেই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে, এবং ব্যান্ড গ্যাপটা মোটামুটি একটু বেশি হবে। এবং এখানে আরেকটা বিষয় আছে যে বহিস্থ কক্ষপথে কিন্তু ইলেকট্রনগুলো থাকে। এই ইলেকট্রনগুলো কি থাকতে পারে, সেই কক্ষপথে যে অর্ধেকের, বহিস্থ কক্ষপথে যদি 8টা ইলেকট্রন থাকার কথা থাকে, তাহলে তার অর্ধেকের বেশি, মানে 5, 6 বা 7টা ইলেকট্রন থাকতে পারে অপরিবাহী পদার্থের ক্ষেত্রে। এবং অর্ধপরিবাহী পদার্থের ক্ষেত্রে আমি যদি আপেক্ষিক রোধের কথা বলি, অর্ধপরিবাহী পদার্থের আপেক্ষিক রোধটা হবে পরিবাহী পদার্থ এবং অপরিবাহী পদার্থের মাঝামাঝি, এবং সেটার মাত্রা হতে পারে 10⁻⁻4 ওহম মিটার থেকে শুরু করে 10⁻⁻8 ওহম মিটারের মাঝামাঝি। এই হচ্ছে নরমালি পরিবাহী, অপরিবাহী এবং অন্তরক পদার্থের যে ধারণা, সেই ধারণাটা। এখন এই পরিবাহী, অপরিবাহী এবং অন্তরক যে পদার্থটা আছে, এই অন্তরক পদার্থটার সম্পর্কে আমরা একটু আলোচনা করব মূলত ব্যান্ড তত্ত্বের আলোকে। ব্যান্ড তত্ত্বের মাঝে আবার কি, আমি শক্তি ব্যান্ড সম্পর্কে জানি, আমি জানি যে শক্তি ব্যান্ডের মাঝে একটা ছিল থাকবে পরিবহন ব্যান্ড, পরিবহন ব্যান্ড বা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, 2 নম্বরে হচ্ছে যোজন ব্যান্ড, এবং আরেকটা হচ্ছে নিষিদ্ধ শক্তি ব্যবধান। নিষিদ্ধ শক্তি ব্যবধান, এই তিনটার আলোকে আমি তোমাদেরকে এখন পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী পদার্থ নিয়ে একটু খুব অল্প কথায় বলে দেব। এক্ষেত্রে আমরা পরিবহন ব্যান্ড, যোজন ব্যান্ড এবং নিষিদ্ধ ব্যবধান নিয়ে পড়ছিলাম, শক্তি ব্যবধান নিয়ে। দেখো একটু সংজ্ঞাটা আমরা পড়বো। এখানে আমি একটা চিত্র এঁকে রেখেছি। কঠিন পদার্থের ক্ষেত্রে আমি হচ্ছে তোমার শক্তি ব্যান্ড নিয়ে আলোচনা করছিলাম। কঠিন পদার্থের শক্তি ব্যান্ড এখানে যদি আমি চিন্তা করি, তাহলে এই অংশটায় দেখো পরিবহন ব্যান্ড, যোজন ব্যান্ড এবং নিষিদ্ধ ব্যান্ডের কথা বলা হয়েছে। একটা পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষপথে অবস্থিত যে যোজন ইলেকট্রন আছে, সেই যোজন ইলেকট্রনের যে শক্তি পাল্লা, সেই শক্তির ব্যবধানটাকে বলা হচ্ছে গিয়ে তোমার যোজন ব্যান্ড। এবং পরমাণুর বাইরের কক্ষপথের ইলেকট্রনটা কিন্তু তোমার পরিবহন ইলেকট্রন হিসেবে কাজ করে, কারণ তারা কি করে, তারা হচ্ছে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে। এই যে বাইরের কক্ষপথের ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনগুলোর মাঝে যে তোমার শক্তি ব্যবধান থাকবে, এবং সেই শক্তি ব্যবধানের যে ডিফারেন্সটা, সর্বোচ্চ এবং সর্বনিম্ন অংশটার যে ডিফারেন্সটা, সেই অংশটাকে কিন্তু আবার বলা হচ্ছে পরিবহন ব্যান্ড। এবং ফাইনালি একটা বিষয় থাকে নিষিদ্ধ শক্তি
ব্যবধান। পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের যে মধ্যবর্তী অবস্থা, যেখানে কোনো অনুমোদিত কক্ষপথ না থাকায় সেখানে কোনো প্রকার ইলেকট্রন থাকে না, এই যে ব্যান্ড গ্যাপ, সেই ব্যান্ড গ্যাপটাকে আমার কিন্তু বলা হচ্ছে নিষিদ্ধ শক্তি ব্যবধান। মূলত এই অংশটা থেকে আমরা পরিবহন ব্যান্ড, আমরা যোজন ব্যান্ড এবং শক্তি ব্যবধানটা কেমন হবে সেই বিষয়টা আমরা জেনে ফেললাম। এখন আসলে আমাদের এই অংশটা কেন জরুরি, আমরা পরিবহন ব্যান্ড, যোজন ব্যান্ড এবং হচ্ছে গিয়ে ফরবিডেন এনার্জি গ্যাপ বা নিষিদ্ধ শক্তি ব্যবধান আছে সেটা নিয়ে কেন আলোচনা করব, এই অংশটা জানা দরকার পরবর্তীতে। কারণ আমরা কথা বলছিলাম যে পরিবাহী পদার্থ, পরিবাহী আমরা পড়ছিলাম হচ্ছে অপরিবাহী এবং আমরা পড়ছিলাম হচ্ছে তোমার অর্ধপরিবাহী, অর্ধপরিবাহী। তো এই ক্ষেত্রে একটা বিষয় আমাদের একটু খেয়াল রাখতে হবে, পরিবাহী পদার্থের ক্ষেত্রে আমরা পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের মাঝে বলা হচ্ছিল যে কোনো প্রকার এনার্জি গ্যাপ থাকবে না, এটা আরেকটাকে কি করবে, ওভারল্যাপ করবে। যদি এটার ক্ষেত্রে আমার এই অংশটাকে যোজন ব্যান্ডের কথা আমি চিন্তা করি এবং তোমার এখানে যদি আমার পরিবহন ব্যান্ডের অংশটা চিন্তা করি, তাহলে দেখা যাচ্ছে যে এটা কিন্তু আসলে একটা আরেকটার উপর এই অংশটা ওভারল্যাপ হয়ে যাচ্ছে। মানে তোমার এই ক্ষেত্রে পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের মাঝে কোনো প্রকার মধ্যবর্তী যে গ্যাপ আছে সেই গ্যাপটা নেই। তার জন্য আমার এখানে কি বলা হচ্ছে যে এটা পরিবাহী পদার্থের ক্ষেত্রে এনার্জি গ্যাপটা কেমন হবে, পরিবাহী পদার্থের চিত্রটা আমি এরকম পেতে পারি। এই একটা বিষয়। অপরিবাহী পদার্থের ক্ষেত্রে কি বলা হচ্ছিল, এবং এখানে তো আমার এনার্জি গ্যাপ না থাকার কারণে ওভারল্যাপ হচ্ছে এবং ইলেকট্রনটা কি হচ্ছে, খুব সহজে ট্রান্সফার হয়ে যাচ্ছে এবং পদার্থটা তোমার পরিবাহী হিসেবে কাজ করতেছে। যখনই হচ্ছে আমরা অপরিবাহী পদার্থের কথা চিন্তা করব, অপরিবাহী পদার্থের বলা হয়েছিল যে ফিগারটার দিকে আমি যখন তাকাচ্ছি তখন হচ্ছে আমার যদি এটা হয় আমার যোজন ব্যান্ড, এটা যদি হয় আমার পরিবহন ব্যান্ড, আমি এখানে দেখিয়ে দিচ্ছি এই অংশটা হচ্ছে আমার যোজন ব্যান্ড এবং এটাকে আমি কি বললাম, পরিবহন ব্যান্ডের কথা বললাম। তাহলে কি হবে, এই অংশটা পরিবহন ব্যান্ড এবং এখানে আছে যোজন ব্যান্ডের কথা বলা হলো। তাহলে দেখো চিত্রটা থেকে বোঝা যাচ্ছে যে এদের মাঝখানে কিন্তু একটা শক্তি ব্যবধান আছে, অর্থাৎ এই যে শক্তি ব্যবধান, এই শক্তি ব্যবধানটার জন্য কি করতে পারছে না, ইলেকট্রনগুলো তোমার এক ব্যান্ড থেকে আরেক ব্যান্ডে স্থানান্তরিত হতে পারছে না। তো এই ফলশ্রুতিতে আমার কিন্তু এখানে বলা হচ্ছে যে অপরিবাহী পদার্থের ক্ষেত্রে যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মাঝে একটা এনার্জি গ্যাপ থাকে, যার জন্য সেটা এক অবস্থান থেকে এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে যেহেতু ইলেকট্রন স্থানান্তরিত হতে পারছে না এবং ফলে তড়িৎ প্রবাহ হয় না, যার জন্য সেটাকে আমি বলে দিচ্ছি অপরিবাহী পদার্থ। অপরিবাহী পদার্থ নিয়ে কথা বলছিলাম। দেখো অপরিবাহী পদার্থের ক্ষেত্রে বলা হচ্ছিল যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মাঝে হচ্ছে শক্তি ব্যবধানটা অনেক বেশি হবে। এখানে শক্তি ব্যবধানটা কেমন হতে পারে, 15 ইলেকট্রোভোল্ট পরিমাণ শক্তি হতে পারে। এবং আরেকটা বিষয় হচ্ছে কেন অপরিবাহী পদার্থের কথা বলা হচ্ছে। দেখো অপরিবাহী পদার্থের ক্ষেত্রে তার যোজন যে ব্যান্ড আছে সেই যোজন ব্যান্ড আংশিক বা পুরোপুরি পূর্ণ অবস্থায় থাকে, কিন্তু তোমার তার যে পরিবহন ব্যান্ড আছে পরিবহন ব্যান্ডটা ফাঁকা অবস্থায় থাকবে অপরিবাহী পদার্থের ক্ষেত্রে। এবং অপরিবাহী পদার্থের ক্ষেত্রে আমার শক্তি ব্যবধান হবে 6 ইলেকট্রোভোল্ট থেকে শুরু করে 15 ইলেকট্রোভোল্ট পর্যন্ত। অপরিবাহী পদার্থের ক্ষেত্রে শক্তি ব্যবধানটা এটা হতে পারে আমার অপরিবাহী পদার্থের, এখানে লিখে রাখলাম এটা হচ্ছে শক্তি ব্যবধান। তাহলে পরিবাহী এবং অপরিবাহী পদার্থ নিয়ে আমরা আলোচনা করেছি। এই ক্ষেত্রে আসলে আমরা মূলত যে অংশটায় যাচ্ছি সেটা হচ্ছে অর্ধপরিবাহী। এখন
বলছি। এটা যাওয়ার আগে আমি অর্ধপরিবাহী নিয়ে যদি একটা চিন্তা করি, আপেক্ষিক রোধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে দেখা যাচ্ছে পরিবাহী এবং অন্তরকের মাঝামাঝি অবস্থান করে, এবং এই ক্ষেত্রে আমরা আগেই কি বলেছিলাম যে আপেক্ষিক রোধ হতে পারে 10⁻⁻4 ওহম মিটার থেকে শুরু করে 10⁻⁻8 ওহম মিটার পর্যন্ত। এখন এটার ক্ষেত্রে আসলে কি হয় সেই বিষয়টা দেখি। অর্ধপরিবাহীর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমার এখানে পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের মাঝে যে শক্তি ব্যবধান আছে সেই শক্তি ব্যবধানটা আসলে অর্ধপরিবাহী, অপরিবাহী এবং পরিবাহীর মাঝামাঝি অবস্থান করে, এবং এই শক্তি ব্যবধানটা কেমন হতে পারে, খুব মিনিমাম পরিমাণ হতে পারে। এই শক্তি ব্যবধানটা হতে পারে তোমার 1.1 ইলেকট্রোভোল্টের কম হতে পারে। শক্তি ব্যবধানটা আমি যদি নরমালি চিন্তা করি, তাহলে অর্ধপরিবাহীর ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হচ্ছে যে হ্যাঁ, অর্ধপরিবাহীর আপেক্ষিক রোধটা অনেক কম থাকবে। অর্ধপরিবাহীর ক্ষেত্রে পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের মাঝে যে শক্তি ব্যবধান আছে, যদি আমি এখানে চিন্তা করি এই অংশটা আমার হচ্ছে যোজন ব্যান্ড, এটা আমার হচ্ছে পরিবহন ব্যান্ড, দুইটা ব্যান্ডের মাঝে হচ্ছে আমি শক্তি ব্যবধান চিন্তা করি, এই যে শক্তি ব্যবধানটা এটা 1.1 ইলেকট্রোভোল্ট পরিমাণ হতে পারে অর্ধপরিবাহীর ক্ষেত্রে। এবং অর্ধপরিবাহীর ক্ষেত্রে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, এটা যখন হচ্ছে পরম শূন্য তাপমাত্রায় কিন্তু অর্ধপরিবাহীটা অনেকটা অপরিবাহীর মতো আচরণ করে, কারণ এর যে বহিস্থ কক্ষপথ থাকে, বহিস্থ কক্ষপথে এমন কোনো ইলেকট্রন থাকে না যেটা পরবর্তীতে কন্ডাকশন করতে পারে বা রূপান্তরিত হতে পারে। তখন কি করা হয়, এই অর্ধপরিবাহীটাকে যখন আমি কক্ষ তাপমাত্রায় বা 27 ডিগ্রি সেলসিয়াস বা 300 কেলভিন তাপমাত্রায় নিয়ে আসি, তখন দেখা যাচ্ছে যে এটা বহিস্থ কক্ষপথের যে ইলেকট্রনটা আছে সেই বহিস্থ কক্ষপথের ইলেকট্রনটা পরিবহন ইলেকট্রন হিসেবে কাজ করে, এবং পরবর্তীতে সে কি করছে, সেটা তোমার ইলেকট্রনটাকে বা তড়িৎ প্রবাহটা করে থাকে। এবং মূলত এই একটা বিষয় নিয়ে কিন্তু আসলে আমাদের যে বর্তমান ইলেকট্রনিক্স ডিভাইসগুলো আছে সেখানে কিন্তু সেমিকন্ডাক্টর ব্যবহার করা হয়। কারণ আমরা যদি কোনো পরিবাহী পদার্থকে ব্যবহার করি, পরিবাহী পদার্থের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার যে বহিস্থ প্রতিটা অ্যাটম থেকে যদি আমার একটা ইলেকট্রনও নিঃসরণ হয়, তাহলে কি হবে, আমার 10 লক্ষ অ্যাটম থেকে কিন্তু 10 লক্ষ ইলেকট্রন নিঃসরণ হবে। বাট যখনই অর্ধপরিবাহীর কথা চিন্তা করা হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে আমার নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রনটা কি তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করতে পারে, এবং সেটাকে আমরা খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারি। ফলশ্রুতিতে এখনকার ইলেকট্রনিক্স ডিভাইসটাকে আমরা ব্যবহার করে থাকি সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। তাহলে এক্ষেত্রে আমরা ব্যান্ড তত্ত্বের আলোকে পরিবাহী, অর্ধপরিবাহী এবং অন্তরক বিষয়টা নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী অংশটাতে একটা মজার বিষয়ে চলে যায়, সেটা হচ্ছে গিয়ে ইলেকট্রন এবং হোল সম্পর্কে ধারণা। আমি দুইটা বিষয়, একটা হচ্ছে ইলেকট্রন এবং আরেকটা অংশ হচ্ছে হোল নিয়ে আলোচনা করব। দুইটা বিষয় নিয়ে আমি একটু আলোচনা করি। দেখো যে ইলেকট্রন হচ্ছে কি ঋণাত্মক তড়িৎবাহী একটা মৌলিক কণা, এবং সেটা কি করে পরমাণুর যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারদিকে আবর্তনরত অবস্থায় থাকবে। আমরা কি জানি, ইলেকট্রনের আধানের মানটা কি 1/6 × 10⁻⁻19 কুলম এবং ভর 9.1 × 10⁻31 কেজি, এরকম একটা বিষয় কিন্তু আমরা ইলেকট্রনের ক্ষেত্রে জানি। এবং একটা বিষয় হচ্ছে কি, যখন উপযুক্ত শর্ত আমরা প্রয়োগ করি বা উপযুক্ত তোমার হচ্ছে টেম্পারেচার দেয়, তখন এই যে ইলেকট্রনটা আছে এই ইলেকট্রনটাকে কি করা হয়, তার কক্ষপথ থেকে অন্য কক্ষপথে কিন্তু সে জাম্প করতে পারে। তো একটা ইলেকট্রন কি করা
জায়গা থেকে জাম্প করে সে আরেকটা অবস্থানে আরেকটা কক্ষপথে গেল। এখন তার তো ওই স্পেসটা একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে চলে গেল, তাহলে ওই স্পেসটা কি ফাঁকা হয়ে গেল না যে জায়গাটায় আছে? মূলত এই অংশটা থেকে কিন্তু আমাদের হোলের ধারণার উৎপত্তি হয়। তো হোলটা কি বলা হচ্ছে, যে কঠিন পদার্থের যে ল্যাটিস কাঠামো আছে, ল্যাটিস কাঠামোতে ইলেকট্রনের যে খালি করা অবস্থানটা, ইলেকট্রনটা এক অবস্থান থেকে যে আরেক অবস্থানে চলে গেল, তার যে ওই খালি অবস্থানটা আছে, এই অবস্থানটা যা ধনাত্মক আধানযুক্ত একটা বাহক হিসেবে কাজ করে, তাকে বলা হচ্ছে গিয়ে মূলত হোল। তাহলে আমরা এখান থেকে ইলেকট্রন কি এবং হোল কি সেটা জানি। ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আধানবাহী কণা এবং হোল হচ্ছে গিয়ে ধনাত্মক আধানবাহী একটা বাহক হিসেবে কাজ করছে। এবং এ থেকে আমরা পরবর্তীতে আসলে অর্ধপরিবাহীর দুইটা রূপ আছে, একটা হচ্ছে বিশুদ্ধ অর্ধপরিবাহী এবং আরেকটা হচ্ছে অবিশুদ্ধ বা দূষিত অর্ধপরিবাহী। এই ধরনের একটা নাম আমরা বলতে পারি। মূলত হচ্ছে বিশুদ্ধ অর্ধপরিবাহী, অবিশুদ্ধ অর্ধপরিবাহী, সেটার জন্য আমাদের কিন্তু হচ্ছে ইলেকট্রন এবং হোল নিয়ে আমরা একটু আলোচনা করব। এখন আমরা প্রথমেই হচ্ছে দেখি যে সেমিকন্ডাক্টরের প্রকার রয়েছে। সেমিকন্ডাক্টরের প্রকার যখন আমরা বলবো, একটা হচ্ছে গিয়ে তোমার চলে আসছে বিশুদ্ধ অর্ধপরিবাহী বা হচ্ছে অন্তর্জাত বলা যায় বা ইন্ট্রিনসিক অর্ধপরিবাহী বলা যাচ্ছে। তাহলে আমি নরমালি লিখি যে বিশুদ্ধ অর্ধপরিবাহী, এবং আরেকটা লিখতে পারছি অর্ধপরিবাহী, আরেকটা লিখছি হচ্ছে 2 নাম্বার হচ্ছে অবিশুদ্ধ অর্ধপরিবাহী বলতেছি। বিশুদ্ধ অর্ধপরিবাহী বা অন্তর্জাত বা হচ্ছে ইন্ট্রিনসিক, আর এটা হচ্ছে অবিশুদ্ধ বা হচ্ছে তোমার এক্সট্রিনসিক বা হচ্ছে বহির্জাত অর্ধপরিবাহী। এখন অন্তর্জাত এবং বহির্জাতের পার্থক্যটা কি, আসলে সেই অংশটা বলা হচ্ছে যে অর্ধপরিবাহীতে কিন্তু হচ্ছে নিয়ন্ত্রিত উপায়ে অপদ্রব্য মিশিয়ে তার পরিবাহিতাটা বৃদ্ধি করা যায়। দ্যাট মিনস অপদ্রব্য মেশানোর একটা নতুন নাম চলে আসে, সেখানে আমি অপদ্রব্য যখন মিশাচ্ছি তখন আমার ডোপিং বলে একটা শব্দ চলে আসে। বিশুদ্ধ অর্ধপরিবাহিতা আমি অপদ্রব্য মিশিয়ে কিন্তু অবিশুদ্ধ অর্ধপরিবাহিতা তৈরি করি। তার মানে বিশুদ্ধ অর্ধপরিবাহী সংজ্ঞাটা কিন্তু আমাদের এখান থেকে চলে আসে। তো সেখানে তোমার অপদ্রব্য মেশানো ছাড়া যে অর্ধপরিবাহিতার কথা চিন্তা করা হয়, সেটাই হচ্ছে বিশুদ্ধ অর্ধপরিবাহী। এবং অবিশুদ্ধের ক্ষেত্রে হচ্ছে ত্রিযোজী বা পঞ্চযোজী মৌল ডোপিং করে আমরা যে ধরনের অর্ধপরিবাহী পেয়ে থাকি, সেই ধরনের অর্ধপরিবাহীকে বলা হচ্ছে এক্সট্রিনসিক বা হচ্ছে বহির্জাত অর্ধপরিবাহী। বহির্জাত অর্ধপরিবাহীকে আবার হচ্ছে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে পি টাইপ অর্ধপরিবাহী, আরেকটা হচ্ছে গিয়ে এন টাইপ। আমরা কোনটাকে ভাগ করি, বহির্জাত যে অর্ধপরিবাহী আছে সেটাকে আবার হচ্ছে দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে এখানে আমি যদি চিন্তা করি, একটা হচ্ছে পি টাইপ, আরেকটা হচ্ছে গিয়ে এন টাইপ। এখন আমি আসলে পার্থক্য করব কিভাবে পি টাইপ অর্ধপরিবাহী এবং কিভাবে আমার হচ্ছে গিয়ে এন টাইপ অর্ধপরিবাহীটা হয়। বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে যদি আমি তোমার ডোপিং করার জন্য পর্যায় সারণীর ত্রিযোজী যে মৌলগুলো আছে সেই মৌলগুলোকে ব্যবহার করি, তাহলে যে ধরনের অর্ধপরিবাহীটা তৈরি হবে তাকে বলা হচ্ছে গিয়ে পি টাইপ অর্ধপরিবাহী। আবার বলে দিচ্ছি যে কোনো বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের সাথে পর্যায় সারণীর কোন ধরনের আমি ব্যবহার করব, সেটা হচ্ছে ত্রিযোজী যে মৌলগুলো আছে তাকে আমি হচ্ছে অপদ্রব্য হিসেবে ব্যবহার করব, তখন হয়ে যাচ্ছে পি টাইপ অর্ধপরিবাহী। আর এন টাইপের ক্ষেত্রে বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে পর্যায় সারণীর যে পঞ্চযোজী কিছু মৌল আছে সেগুলোকে যদি আমি হচ্ছে
হচ্ছে এন টাইপ অর্ধপরিবাহী। তাহলে এখন বিশুদ্ধ অর্ধপরিবাহী, যেমন আমি যদি জার্মেনিয়ামের সাথে তোমার এখানে বিশুদ্ধ অর্ধপরিবাহী হিসেবে আমি কি করতেছি, যে জার্মেনিয়াম বা সিলিকনের সাথে গ্যালিয়াম বা অ্যালুমিনিয়াম যে ত্রিজোড়ীয় মৌলগুলো আছে সেটাকে যদি ব্যবহার করি তাহলে পি টাইপ অর্ধপরিবাহী তৈরি হচ্ছে। আর এন টাইপের ক্ষেত্রে সেমভাবে জার্মেনিয়াম বা সিলিকনের সাহায্যে পঞ্চযোগী মৌল যেমন হচ্ছে আর্সেনিক বা অ্যান্টিমনি আমরা ব্যবহার করব, তাহলে যে ধরনের অর্ধপরিবাহী সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী বস্তু পাবো সেটা হচ্ছে গিয়ে এন টাইপ অর্ধপরিবাহী। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা পি টাইপ এবং এন টাইপ অর্ধপরিবাহীর যে সংজ্ঞা আছে এবং সেটা আসলে কোন ধরনের অপদ্রব্য মেশানো হয়, কি অপদ্রব্য মেশানোর উপর ডিপেন্ড করে যে তাকে পি টাইপ এবং এন টাইপে ভাগ করা হচ্ছে সেই বিষয়গুলো জানলাম। এবং আজ আমাদের ক্লাস এই পর্যন্তই থাকবে। ভালো থেকো তোমরা। ধন্যবাদ সবাই।